গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্ব ১। গাড়ি স্টার্ট নিচ্ছে না। চাবি ঘুরালে ভরভর জাতীয় ক্ষীণ শব্দ হচ্ছে। শব্দে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। হাসান লিনার দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, কি করা যায় বলো তো? লিনা ঢোক গিলল। সে অসম্ভব ভয় পায়। অফিস বসকে ভয় পাওয়া দোষের কিছু না, ভয় লাগাম ছাড়া হওয়াটা দোষে। বস জিজ্ঞেস করছে, কি করা যায় বলো তো? নির্দোষ প্রশ্ন। স্মার্ট মেয়ে হিসাবে লিনার বলা উচিত ছিল, স্যার চলুন আমরা একটা ক্যাব নিয়ে চলে যাই। তা না বলে সে ঢোক গিলেছে। ঢোক গেলার মতো প্রশ্ন তো না। পিয়ের প্রধান দায়িত্ব বসের মেজাজের দিকে লক্ষ্য রাখা, তার সমস্যার সমাধান দেবার চেষ্টা করা। তা না করে সে খাতাপত্র নিয়ে জড়ভরতের মতো বসে আছে। বস বলল, লিনা কটা বাজে দেখো তো। লিনা আবার ঢোক গিলল। তার হাতে ঘড়ি নেই। সব দিন ঘড়ি থাকে, শুধু আজই ঘড়ি পুড়তে ভুলে গেছে। সে যখন বাসা থেকে বের হয়ে রিকশায় উঠেছে তখন মা দোতলার বারান্দায় এসে বলেছেন, লিনা তুই ঘড়ি ফেলে গেছিস। লিনা বলেছে, থাক লাগবে না। এটা না করে সে যদি রিকশা থেকে নেমে ঘড়িটা নিয়ে আসতো তাহলে সময় বলতে পারত। বস বলল, তোমার ঘড়ি নেই? না স্যার। ঘড়ি কিনে নাও না কেন? ঘড়ি ছাড়া কি চলে? এই সময় সেকেন্ডে সেকেন্ডে ঘড়ি দেখতে হয়। ঘড়ি তো এখন সস্তা, ৩০০-৪০০ টাকায় সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যায়। লিনা চুপ করে রইল। তার বলা উচিত ছিল, স্যার আমার ঘড়ি আছে। আচ্ছা, তাড়াহুড়া করে অফিসে এসেছি বলে ঘড়ি আনতে ভুলে গেছি। এসব কিছু না বলে সে মনে মনে ইয়া মুকাদ্দিমু পড়ছে। বিপদে পড়লে আল্লাহর এই নাম জপলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তারা তো এখন বিপদেই পড়েছে। রাস্তার মাঝখানে গাড়ি আটকে গেছে। অন্য কোনো সময় হলে গাড়ি বন্ধ হয়ে যাওয়াটা তেমন বিপজ্জনক হতো না। কয়েকজন টোকাই এনে গাড়ি ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে যাওয়া যেত। আজকের ঘটনা অন্য। ইয়াকুব সাহেবের অফিস থেকে বলা হয়েছে ৫টা থেকে ৬টার মধ্যে আসতে হবে। এই সময়ের মধ্যে এলেই স্যারের সঙ্গে দেখা হবে। ইয়াকুব সাহেবের কাছ থেকে বড় একটা কাজ পাওয়ার সম্ভাবনা। কাজটা পাওয়া খুব দরকার। লিনাদের অফিসে গত মাসে হাফ বেতন হয়েছে। এ মাসে হয়তো বেতনই হবে না। বসের দিকে তাকালে লিনার খুবই মায়া লাগে। মানুষটা চারদিক থেকে ঝামেলায় জড়িয়ে গেছে। গত ৩ মাস অফিসের ভাড়া দেওয়া হয়নি, ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়নি, টেলিফোন বিল দেওয়া হয়নি। প্রতিদিন অফিসে গিয়ে লিনা যে কাজটা করে তা হলো টেলিফোন রিসিভারটা তুলে কানে দেয়। ডায়াল টোন আছে কিনা তার পরীক্ষা। ডায়াল টোন থাকা মানে অফিস এখনো বেঁচে আছে। লিনা, জি স্যার। কি করা যায় বলো তো? লিনা কি বলবে? তার মাথায় কিছু আসছে না। তার এই ভেবে খারাপ লাগছে যে মানুষটাকে সে সাহায্য করতে পারছে না। চলো গাড়ি ফেলে বেবি ট্যাক্সি নিয়ে চলে যাই। এর উত্তরেও লিনা কিছু বলতে পারল না। রাস্তার মাঝখানে গাড়ি ফেলে গেলে কি হয় কে জানে। গাড়ির মালিকদেরই এটা ভালো জানার কথা। লিনাদের গাড়ি নেই, তার কোনো আত্মীয় স্বজনেরও গাড়ি নেই। লিনার ছোট মামা একবার একটা পুরনো ট্রাক কিনেছিলেন। কথা ছিল তিনি সবাইকে ট্রাকে নিয়ে সাভারে যাবেন। সেটা হয়নি, কারণ ট্রাক কেনার ৭ দিনের মাথায় অ্যাক্সিডেন্ট করে সে ট্রাকে একটা মানুষ মেরে ফেলল। ছোট মামা ট্রাক বিক্রি করে দিলেন। লিনা, জি স্যার। শেষ চেষ্টা করে দেখি, গাড়ি ঠেলতে হবে। পারবে না? পারবো স্যার। তুমি একা পারবে না, আরো কয়েকজন জোগাড় করো। লিনার লোক জোগাড় করার জন্য ছুটে রাস্তা পার হতে গিয়ে রিকশার ধাক্কা খেয়ে হাত কেটে ফেলল। টপটপ করে রক্ত পড়ছে। কিন্তু লিনা খুবই আনন্দিত যে অ্যাক্সিডেন্টের দৃশ্যটা স্যার দেখেননি। তিনি গাড়ির বনেট খুলে কি যেন করছেন। স্যার ব্যাপারটা দেখলে খুবই লজ্জার ব্যাপার হতো। লিনা কাকে বলবে গাড়ি ঠেলতে? আর বলবেই বা কিভাবে?
ভাই, আমাদের গাড়িটাকে একটু ঠেলে দিবেন? কোন ধরনের লোকদের এই কথা বলা যায়? লিনা আবার ওই মুকাদ্দিমু পড়তে লাগল। তারা মতিঝিলে পৌঁছালো ৬টা ১৭ মিনিটে। সেক্রেটারি টাইপ এক লোক শুকনো মুখে বলল, আপনাদের তো ৫টার মধ্যে আসার কথা। লিনার বস বলল, দেখতেই পাচ্ছেন কথা মতো আসতে পারেননি। স্যার কি আছেন না চলে গেছেন? স্যার আছেন, তবে সময়ের পর স্যার কথা বলেন না। কথা বলেন না কেন? গলায় কোনো প্রবলেম? কথা বলতে কষ্ট হয়? ফ্রেঞ্জাইটিস? সেক্রেটারি রাগী চোখে তাকিয়ে আছেন। লিনা অনেক কষ্টে হাসি চেপে আছে। বেশিক্ষণ হাসি চাপতে পারবে বলে তার মনে হচ্ছে না। অথচ এখন তার হাসির সময় না। কাজটা তারা পাচ্ছে না। লিনার সেক্রেটারি লিনার দিকে তাকিয়ে আছে। এখন যদি তিনি লিনার হাসি দেখে ফেলে তাহলে খুব সমস্যা হবে। লিনা অফিস ঘর দেখতে লাগলো। কি সুন্দর সাজানো অফিস। সবকিছু ঝকঝক করছে। এক একজনের বসার জায়গা কাঁচ দিয়ে ঘেরা। প্রত্যেকের সামনে একটা করে কম্পিউটার। এরকম একটা কাচের ঘর যদি লিনার থাকতো। লিনার বস তার পকেটে হাত দিতে দিতে বলল, আপনাদের এখানে কি সিগারেট খাওয়া যায়? সেক্রেটারি বলল, না, সিগারেট খেতে হলে বারান্দায় গিয়ে খেতে হবে। আপনাদের বস ইয়াকুব সাহেব তো সিগারেট খান, তিনিও কি বারান্দায় গিয়ে খান? আপনি নিজেকে ওনার সঙ্গে তুলনা করছেন কেন? আমি নিজেকে ওনার সঙ্গে তুলনা করছি কারণ আমরা একই গোত্রে। উনি একটা কোম্পানির মালিক, আমিও একটা কোম্পানির মালিক। যত ছোট কোম্পানি হোক না কেন, আমি মালিক তো বটেই। দ্বিতীয় যুক্তি আরো কঠিন। আমরা দুজনই হোমোসেফিয়া, মানব সম্প্রদায়ের সদস্য। এমন না যে উনি মানুষ আর আমি বন মানুষ। লিনা হাসি চেপে রাখতে পারল না। তার এত আনন্দ লাগছে, স্যার মানুষটাকে যুক্তিতে একেবারে ধরাশায়ী করে ফেলেছে। সেক্রেটারির চেহারায় এখন কেমন ছাগলের মতো হয়ে গেছে। লিনা মনে মনে বলল, তুই যদি আরো কিছুক্ষণ স্যারের সঙ্গে কথা বলিস তাহলে তোর চেহারা পুরোপুরি ছাগলের মতো হয়ে যাবে। থুতনি দিয়ে ছাগলের মতো ফিনফিনের দাড়ি বের হবে রে হাঁদারাম। বস সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, আমি যে এসেছি এই খবরটা স্যারকে দিন। উনি যদি দেখা করতে না চান কোনো সমস্যা নেই, চলে যাব। দেখা হবে না, টাইমের পর স্যার কারোর সঙ্গে দেখা করেন না। ভাই, আপনার নাম কি? নাজমুল করিম খান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, নাজমুল করিম সাহেব, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি যে দেরি করে হলেও এসেছি, এই খবরটা স্যারের কাছে পৌঁছানো দরকার। আপনার হয়তো জানা নেই, উনি আমাকে জরুরি তলব দিয়েছে। প্রয়োজনটা আমার চেয়ে ওনার বেশি। কোনো একদিন স্যারের সঙ্গে আমার দেখা হলো, আমি তাকে বললাম যে আমি এসেছিলাম, কিন্তু সামান্য দেরি হয়েছে বলে আপনি দেখা করতে দেননি। সেটা কি ভালো হবে? নাজমুল করিম তাকিয়ে আছে। সে সামান্য ধাঁধায় পড়েছে, কিন্তু আগের সিদ্ধান্ত বদলাবে এরকম মনে হচ্ছে না। বস বলল, আচ্ছা, ঠিক আছে, বিদায়। নাজমুল করিম বলল, বসুন কিছুক্ষণ, স্যার এখন চা খাচ্ছেন। চা খাওয়া শেষ হলে খবর দিয়ে দেখব। তবে লাভ হবে না, আমি এখানে ৫ বছর চাকরি করেছি। কোনদিন স্যারকে দেখিনি ৬টার পর কারোর সঙ্গে অফিসে কথা বলতে। বস বলল, আমি বরং এই ফাঁকে সিগারেট টেনে আসি। আপনাদের বারান্দাটা কোন দিকে বলুন তো? লিনা সবুজ রঙের সোফায় বসে আছে। তার খুবই টেনশন লাগছে। এখন যদি ইয়াকুব সাহেব বলেন দেখা হবে না, তাহলে কি হবে? স্যার লজ্জা পাবেন। এই মানুষটা লজ্জা পাচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। লিনার সামনে সুন্দর একটা চায়ের কাপ ভর্তি হালকা লিকারের রং চা। নাজমুল করিম সাহেব এই চায়ের কাপ তার সামনে রেখেছেন। মানুষটাকে শুরুতে যত খারাপ মনে হচ্ছিল, এখন ততটা হচ্ছে না, বরং ভালো মানুষই বলে মনে হচ্ছে। লিনা চায়ের কাপে চুমুক দিল। সুন্দর গন্ধ। চিনিও দেওয়া হয়েছে পরিমাণ মতো। লিনা নাজমুল করিমের দিকে তাকিয়ে বলল,
চাটা খুব ভালো। নাজমুল করিম বললেন, আমাদের বাগানের চা। আমরা মৌলভীবাজারে একটা চায়ের বাগান কিনেছি। ছোট বাগান, ৪৫০ একর। এখন লিনার নাজমুল করিম মানুষটাকে অনেক বেশি ভালো লাগছে। সে বলেনি স্যার একটা বাগান কিনেছেন কিংবা আমাদের কোম্পানি একটা চা বাগান কিনেছেন। সে বলেছে আমরা একটা চা বাগান কিনেছি। আমরা বলাটাই খুব কঠিন। মালিকের সম্পদ নিয়ে কেউ অহংকার করছে, শুনলে ভালো লাগে। নাজমুল করিমের টেবিলের উপর রাখা ইন্টারকম বেজে উঠল। লিনার বুক ধড়ফড় করা শুরু হয়েছে। এক্ষুনি জানা যাবে যে ইয়াকুব সাহেব তাদের সঙ্গে দেখা করবেন না, কারণ তারা ১ ঘন্টারও বেশি দেরি করে এসেছে। ইয়াকুব সাহেবের মতো মানুষদের কাছে প্রতি সেকেন্ডেরও অনেক দাম। সেখানে ১ ঘন্টা ১০ মিনিট ইম্পসিবল। লিনা চায়ের কাপ রেখে শক্ত হয়ে বসে আছে। তার ডান পায়ে টনটনে ব্যথা। সে কোনো টেনশনে ইদানিং তার এই সমস্যা হচ্ছে, পা ব্যথা করছে। কোন একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। টেনশনে মানুষের বুক ব্যথা করে, কিন্তু পা তো ব্যথা করে না। তার বেলায় সবকিছু এমন উল্টো কেন? নাজমুল করিম ইন্টারকমের রিসিভার রেখে লিনার কাছে এগিয়ে এসে বললেন, স্যার আপনাদের ডাকছেন। ইয়াকুব সাহেবের কামরাটা পুরোটাই কাঠে। মেঝে, দেয়াল, মাথার উপরে ফলস সিলিং সবই কাঠ। ঘরে ঢুকেই প্রথম কথা যা মনে আসে তা হলো, বাহ, বেশ সুন্দর তো। তারপর আসে খুঁটিয়ে খুঁটিয়ে চারদিক দেখার প্রশ্ন। লিনা কোনো কিছুই খুঁটিয়ে দেখছে না। সে তাকিয়ে আছে ইয়াকুব নামের মানুষটার দিকে। সে মনে মনে ভাবছে, ইয়াকুব নামের এই মানুষটার সঙ্গে তার যদি হঠাৎ কোথাও দেখা হতো, তাহলে কি সে বুঝতে পারত ইনি অসম্ভব বিত্তবান একজন মানুষ? কাঠের বড় গোল টেবিলের পেছনে ছোট্ট চেয়ারে বৃদ্ধ একজন মানুষ জবুথবু হয়ে পা গুটিয়ে বসে আছেন। মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। মাথা কামানোর পর চুল গজালে যেমন দেখায় তেমন দেখাচ্ছে। ভদ্রলোকের মনে হয় সাদা রঙের প্রতি দুর্বলতা আছে। তার পরনের পায়জামা পাঞ্জাবি সাদা, গায়ে চাদর জড়িয়ে রেখেছেন, চাদরটাও সাদা। ভদ্রলোকের গায়ের রঙও অতিরিক্ত সাদা। গোল মুখ, তীক্ষ্ণ চোখ, জ্বলজ্বল করছে। লিনার যে ব্যাপারটা ভালো লাগলো তা হচ্ছে ভদ্রলোক খুব আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। ইয়াকুব সাহেবের মতো মানুষেরা যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে কেউ অন্যদের দিকে এত আগ্রহ করে তাকায় না। আগ্রহ করে তাকানোকে বিত্তবানরা দুর্বলতা মনে করে। হাসা, কেমন আছো? বস বললেন, ভালো। ইয়াকুব সাহেব লিনার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে, তোমার নাম কি? লিনা বলল, স্যার, আমার নাম লিনা। তুমি ভালো আছো? "আহ, জি স্যার, ভালো আছি।" ইয়াকুব সাহেব হঠাৎ খুব ব্যস্ত ভঙ্গিতে ড্রয়ার খুললেন। মনে হচ্ছে জরুরি কোনো কিছু হঠাৎ তার মনে পড়েছে। জরুরি ব্যাপারটা শেষ করে কথা শুরু করবেন। ইয়াকুব সাহেব ড্রয়ার খুলে একটা কাগজ বের করতে করতে বললেন, তোমাদের সঙ্গে মোবাইল টেলিফোন নেই তো? যদি থাকে অফ করে রাখো। আমার জটিল কোনো সমস্যা হয়েছে। মোবাইল টেলিফোনের রিংয়ের শব্দে চট করে মাথার যন্ত্রণা শুরু হয়। নরমাল টেলিফোনে হয় না। আমার ধারণা সমস্যাটা সাময়িক। লিনা বলল, স্যার আমাদের সঙ্গে মোবাইল টেলিফোন নেই। ইয়াকুব সাহেব বললেন, কেন নেই? তোমাদের এত বড় ফার্ম। হাসান বলল, স্যার আমাদের ফার্ম বড় না, খুব ছোট। ইয়াকুব সাহেব হাসানের দিকে ঘুরে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন, কত ছোট? তোমাদের অফিসে লোকজন কত? বস বলল, সব মিলে ৪ জন ছিল। একজন পিয়নের চা একজনের চাকরি চলে গেছে, এখন ৩ জন। আমি, লিনা এবং একজন অফিস পিয়ন। কার চাকরি চলে গেল?
হাদিউজ্জামান বলে একজন ছিল, ম্যানেজার। চাকরি কেন চলে গেল? টাকা পয়সার হিসাবে গন্ডগোল করেছে। অনেকটা সেরকমই। ৩ জনে অফিস চালাতে পারছো? জি পারছি। আমরা যখন কাজ পাই তখন লোক ভাড়া করি। তোমরা কি আমার বাগানের চা খেয়েছ? লিনা বলল। জি স্যার। চায়ের গন্ধ কেমন? সুন্দর গন্ধ। ইয়াকুব সাহেব আবারও টেবিলের ড্রয়ার খুললেন। লিনার কাছে মনে হলো তিনি একটা ঘড়ি বের করেছেন। এই ঘরে কোনো ঘড়ি নেই, কিংবা একটু পর পর ড্রয়ার খোলা হয়তো তার অভ্যাস। বড় মানুষদের অনেক বিচিত্র অভ্যাস থাকে। ইয়াকুব সাহেব লিনার দিকে তাকিয়ে বললেন, আমার হাতে যে জিনিসটা দেখছো এর নাম স্টপ ওয়াচ। আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের ভেতর তুমি আমার বাগানের চায়ের একটা নাম নাম দেবে। আমি বাগানের চা মার্কেটিং করব, চায়ের নাম খুঁজছি। তুমি মনে করো না যে শুধু তো আমাকে নাম জিজ্ঞেস করা হচ্ছে। যারা আমার বাগানের চা খেয়েছে তাদের প্রায় সবাইকে আমি প্রশ্ন করেছি। 1 মিনিট সময় দিয়েছি, তাদের সবারই নাম লেখা আছে। যার নাম শেষ পর্যন্ত ঠিক করা হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। লিনা ভীত গলায় বলল, আমার মাথায় কোনো নাম আসছে না স্যার। ইয়াকুব সাহেব প্যাডের একটা কাগজ ছিঁড়ে লিনার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই কাগজে তুমি তোমার নাম ঠিকানা লেখো। আমি স্টপওয়াচ চালু করছি। তুমি তো নার্ভাস হচ্ছ কেন? তুমি তো পরীক্ষা দিতে বসনি। টপ টপ করে ঘাম পড়ছে তো। আশ্চর্য তো। লিনার হাত পা কাঁপছে। কি কাণ্ড! হঠাৎ সে এমন ঝামেলায় পড়বে কে জানত। চায়ের নাম কিছু তো একটা লিখতে হবে। সে কি লিখবে? এই মুহূর্তে তার মাথায় একটা নামই ঘুরছে, রবীন্দ্রনাথের কবিতার বই। এর নাম সঞ্চিতা। সে নিশ্চয় চায়ের নাম সঞ্চিতা রাখতে পারে না। টিভিতে অ্যাড যাবে, সঞ্চিতা চা খান। এ ধরনের কোনো নাম কাগজে লিখলে ইয়াকুব নামের মানুষটা বিরক্ত হবেন। তিনি হয়তো ভাববেন লিনা তার সঙ্গে ঠাট্টা করছে। অথচ সে ঠাট্টা করছে না। যে কারোর সঙ্গেই সে কারোর সঙ্গেই ঠাট্টা করতে পারে না। আশ্চর্য, আল্লাহ তাকে এমন গাধার মতো মগজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? সঞ্চিতা ছাড়া আর কোনো নাম কেন তার মাথায় আসছে না? ইয়াকুব সাহেব বললেন, সময় শেষ। নামটা কাগজে লিখে পেপার ওয়েট দিয়ে চাপা দাও। এসে এখন কাজের কথা শুরু করা যাক। ইয়াকুব সাহেব আবারও ড্রয়ারে হাত দিলেন। ড্রয়ার থেকে খুব সুন্দর কাজ করা কাঠের বাক্স বের করলেন। বাক্স খুলে সিগারেট বের করে নিজে একটা সিগারেট ধরিয়ে বাক্স সামনের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, সিগারেটের নিকোটিনের শরীর অভ্যস্ত থাকলে সিগারেট ধরাও। জটিল আলোচনার সময় নিকোটিনের সাপ্লাইয়ের তোমার প্রয়োজন হতে পারে। বয়সজনিত কারণে আমাকে সমীহ করার কোনো প্রয়োজন নেই। সান সিগারেট ধরালো। ইয়াকুব সাহেব চেয়ারে হেলান দিতে দিতে বললেন, আমি তোমার একটা কাজ দেখেছি। বস বলল, কোন কাজটা দেখেছেন? ইয়াকুব সাহেব বললেন, জুমলা সাহেবের বাগানবাড়ির সামনে তুমি একটা ওয়াটার বডি তৈরি করেছ। সেখানে একটা পরীর মূর্তি আছে। মূর্তিটা পানিতে ডুবে আছে, শুধু তার চোখ দেখা যায়। আমি এই কাজটা দেখে মুগ্ধ হয়েছি। বস বলল, থ্যাংক ইউ স্যার। তুমি এই কাজটা শেষ করনি কেন? জুমলা সাহেবের সঙ্গে আমার মতের মিল হলো না। উনি বললেন, মূর্তি যদি পানিতে ডুবেই থাকে তাহলে এত টাকা খরচ করে মূর্তি বানানো হলো কেন? আমি ওয়াটার বডিতে জলপদ্মের ব্যবস্থা করেছিলাম। উনি চাইলেন বিদেশি বড় বড় পাতার কি যেন গাছ। আমি বললাম, কাজ করব না। উনি আমার সব পেমেন্ট আটকে দিলেন। সান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মতো বড় মানুষদের সঙ্গে কাজ করার একটা প্রধান সমস্যা হলো আপনাদের অর্থ আছে কিন্তু রুচি নেই। আপনারা নিজের স্বাধীনতায় বিশ্বাস করেন, কিন্তু যাকে কাজ দিচ্ছেন তার স্বাধীনতায় বিশ্বাস করেন না। ইয়াকুব সাহেব বললেন, তোমার ধারণা তোমার রুচি খুব উন্নত। বস বলল, আমার কল্পনার ক্ষমতা ভালো। বিত্তবান মানুষেরা কল্পনা করতে পারেন না। তারা বাস্তব নিয়ে এত ব্যস্ত থাকেন যে কল্পনা করার সময় পান না।
কল্পনা না করতে করতে কল্পনা করার ক্ষমতাই নষ্ট হয়ে যায়। তারা যখন কোনো পরিকল্পনা করেন, তখন আকাশে পরী উড়ছে এই কল্পনাই করেন। একটা পরী যে পানিতে ডুব দিয়েও থাকতে পারে, এই কল্পনা করতে পারেন না। তোমার কথা সত্যি হলে ধরে নিতে হবে যে আমার কল্পনা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বস কিছু বলল না। ইয়াকুব সাহেব বললেন, পরে কোনো এক সময় এই বিষয়ে তোমার সঙ্গে আমি তর্ক করব। আজ কাজের কথায় আসি। জি বলুন। আমার একটি মাত্র মেয়ে। সে তার কন্যা নিয়ে স্বামীর সঙ্গে থাকে ভার্জিনিয়াতে। আমার মেয়ের নাম শামা। শামার কন্যাটির নাম এলেন। এলেনের বয়স ৫। আগামী জুন মাসের ৯ তারিখে এলেনের বয়স হবে ৬ বছর। আমার মনে হলো ইয়াকুব সাহেব বৃদ্ধ বয়সজনিত সমস্যায় ভুগছেন। বৃদ্ধ বয়সের লোকজন কথা বলতে পছন্দ করে, তাদের অবচেতন মনের কোনো অংশ হয়তো সিগন্যাল পাঠায়। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যা কথা বলার তাড়াতাড়ি বলে না। বৃদ্ধ মেয়ে এবং নাতনি যে ইতিহাস শুরু করেছে, তার সঙ্গে তার কাজের সম্পর্ক কি? সান, জি স্যার। জয়দেবপুরের শালবনে আমার ২০০ বিঘার মতো জমি আছে। একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি করার জন্য জায়গাটা নিয়েছিলাম। পরে আর ইন্ডাস্ট্রি করা হয়নি, জায়গাটা পতিত পড়ে আছে। আমি সেখানে একটা পার্কের মতো করতে চাই, শিশু পার্ক। উম, ঠিক আছে, পার্কে কি থাকবে? কি থাকবে সেটা তুমি ঠিক করবে। তোমার রুচি আছে, কল্পনা শক্তি আছে। আমার যেহেতু টাকা পয়সা আছে, রুচি তোমার লজিক অনুসারে রুচি এবং কল্পনা শক্তি থাকার কথা না। আমি তোমার রুচি এবং তোমার কল্পনার উপর ভরসা করছি। হাসান বিব্রত ভঙ্গিতে বলল, আপনি আমার কথায় রাগ করবেন না। আপনি পার্ক নিয়ে কি ভাবছেন আমার জানা দরকার। ইয়াকুব সাহেব বললেন, আমি কিছুই ভাবছি না। আমি শুধু ভাবছি ৬ নম্বর জন্মদিনে এলেন ওই পার্ক ঘুরবে এবং সে মুগ্ধ হয়ে ভাববে, এত সুন্দর জায়গা বাংলাদেশের মতো দরিদ্র দেশেও আছে। সে যেন বিস্ময়ে অভিভূত হয়ে বলে, মা, আমি এখানেই থাকবো। আমি স্টেটসে ফিরে যাব না। আমি আমার নিম্নমানের কল্পনায় দেখতে পাচ্ছি সে নিজের মনে ছোটাছুটি করছে। যাই দেখছে তা সে দেখেই বিস্মিত হচ্ছে। সে ছুটে গেল জঙ্গলে, সেখানে বিশাল সাইজের ডাইনোসর। এমনভাবে বানানো হয়েছে যেন ডাইনোসরগুলো কংক্রিটের না, জীবন্ত। বুঝতে পারছো? জি পারছি। অ্যালেন মুগ্ধ হয়ে ছুটছে। হঠাৎ দেখল রূপকথার জগৎ। রূপকথার রাজা রানীদের প্রাসাদের মতো প্রাসাদ। এক জায়গায় দেখল ডাইনিদের আস্তানা। ডাইনিরা বড় ডেকচিতে কি যেন রান্না বসিয়েছে, খুব সম্ভব নরমাংস। একটা লেক থাকবে, লেকের পানি হবে ক্রিস্টাল ক্লিয়ার। লেক ভর্তি রঙিন মাছের ঝাঁক। লেকের পর নৌকা থাকবে। ও আচ্ছা, নকল জলপ্রপাতও থাকবে। একটা সুড়ঙ্গ থাকতে পারে। সুড়ঙ্গের ভেতর দিয়ে এলেন যখন হাঁটবে, সে নানান বিস্ময়কর ব্যাপার দেখতে দেখতে এগোবে। সুড়ঙ্গ যেখানে শেষ হবে, সেখানে তার জন্য একটা বিস্ময় অপেক্ষা করছে। বিষয়টা কি আমি জানি না, জানতে চাইও না। শোনো, এত বড় দায়িত্ব এককভাবে নেবার মতো সাহস কি তোমার আছে? বস বলল, আছে। আর তার বাজেট কত? ইয়াকুব সাহেব বলল, তোমার কত দরকার? কত দরকার আমি বুঝতে পারছি না। ইয়াকুব সাহেব বললেন, আমি তোমার বানানো পানিতে ডুবে থাকা পরী দেখেছি। যদি সাহস করে বলো আমি পারবো, তাহলে তুমি পারবে। বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। আসলে স্যার, কাজ শুরুর সময় সবাই এরকম বলে, বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। কাজ কিছু দূর আগাবার পরে বাজেট সমস্যা শুরু হয়। ইয়াকুব সাহেব বললেন, শখের কাজে কখনো বাজেট সমস্যা হয় না। শখের বাজেট সব সবাই থাকে।
হাসান বলল, শখের একটা সমস্যাও আছে স্যার। সব বেশি দিন থাকে না। আপনি কিছু বোঝার আগেই দেখবেন শখ চলে গেছে। ইয়াকুব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, শোনো, প্রতিটি মানুষই আলাদা। সেই হিসেবে একেকজন মানুষের শখের স্থায়িত্ব একেক রকম। স্যার, আপনি পুরো কাজটা করতে যাচ্ছেন এলেন নামের ৫ বছরের একটা মেয়েকে মুগ্ধ করার জন্য। ধরুন কোনো কারণে মেয়েটি বলল সে এবার বাংলাদেশে আসতে পারছে না, পরে কোনো এক সময় আসবে, তখনও কি আপনার শখ থাকবে? ট্রেন আসবে, কারণ আমি তাকে দেখতে চেয়েছি। আমি অসুস্থ, আমি একজন ডাইং পেশেন্ট। ডাক্তাররা বলে দিয়েছেন খুব বেশি হলে আমি ২ বছর বাঁচব। এই অবস্থায় এলেন আসবে না তা হয় না, তারপরও যদি না আসে কোনো ক্ষতি নেই। আমার মুখের কথার দাম অনেক বেশি। আমার সঙ্গে তোমার সেরকম পরিচয় নেই বলে তুমি দ্বিধায় ভুগছ। ঠিক মতো বলো, তুমি কি কাজটা করতে পারবে? পারবো। যদি মানি সাপ্লাই ঠিক থাকে আমি পারবো। কিছু দূর কাজ করার পর টাকার জন্য হাত গুটিয়ে বসে থাকতে হলে আমি পারবো না। জুন মাসের ৯ তারিখে পার্কের গেট খোলা হবে। পারবে? পারবো। প্রশ্নটা আবার করছি। জুন মাসের ৯ তারিখে পার্কের গেট খোলা হবে। পারবে? পারবো। ভালো। হাত বাড়াও। আমার সঙ্গে হ্যান্ডশেক করো। আপনার সঙ্গে হ্যান্ডশেক করার আগে আমার কিছু কথা আছে স্যার। বলো। আমি আমার মতো কাজ করব, সেখানে আপনি কিছু বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না এই ডায়নোসরটা এরকম হলো কেন? সাইজে ছোট কেন? কিংবা এই ডায়নোসরটার মুখ বাঁকা কেন? ইয়াকুব সাহেব বললেন, আমি অ্যালেনের সঙ্গে জুন মাসের ৯ তারিখেই ১ম পার্কে যাব। আমি কোথায় কি করছি এ নিয়ে আপনার সঙ্গে আমি আলাপ করব না। আলাপের কোনো প্রয়োজন দেখছি না। আপনি আমার কোম্পানির নামে ১ম চেক আগামীকাল ব্যাংকে জমা দিবেন। চেকে কত টাকার অঙ্ক বসানো আছে সেটা দেখে আমি বুঝতে পারবো আপনি আমার কাছে কি চাচ্ছেন। কাজ শুরু হবে আগামীকাল থেকে। এই টাকা যখন শেষ হবে তখন আপনাকে বলবো আপনি আরেকটা চেক দিবেন। তোমার রেমুনারেশন কি হবে? জুন মাসের ৯ তারিখে পার্ক যেদিন খোলা হবে সেদিন আপনি যদি ইচ্ছা করেন আমাকে রেমুনারেশন দিবেন, ইচ্ছা না করলে দিতে হবে না। তোমার কোম্পানির নাম, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কার করে কাগজে লিখে দাও। সান লিখিও। লিখতে গিয়ে সে লক্ষ্য করলো তার হাত কাঁপছে, বড় বড় নিঃশ্বাস পড়ছে। মনে হচ্ছে অতিরিক্ত উত্তেজনায় জ্বর এসে যাচ্ছে। ইয়াকুব সাহেব বললেন, এখন কি আমরা হ্যান্ডশেক করতে পারি? বস হাত বাড়িয়ে দিল। ইয়াকুব সাহেব বলল, তোমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আমার ক্যাশিয়ারকে বলছি চেক রেডি করতে। চেক সঙ্গে করে নিয়ে যাও। আমি ১ কোটি টাকার একটা চেক লিখছি। লীনার কাছে মনে হলো ভূমিকম্প হচ্ছে, ঘরবাড়ি দুলছে, তার চোখে পানি এসে যাচ্ছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি সামলাতে। চোখের পানি সামলানো মনে হয় কঠিন হবে। কোন একটা বাথরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলে কেমন হয়? এদের এত সুন্দর অফিস, বাথরুমগুলিও নিশ্চয়ই খুব সুন্দর হবে। টেবিলের পর পেপার ওয়েটে চাপা দেওয়া কাগজে লিনা চায়ের যে নামটা লিখে রেখেছে তার জন্য ভয় ভয় লাগছে। বিশ্বে একটা নাম দেওয়ার কারণে ইয়াকুব সাহেব হয়তো রাগ করে কাজই দিবেন না। কায়দা করে কাগজটা সরিয়ে ফেললে হয় না? লিনা চায়ের নাম লিখেছে ইয়াজা। মাথায় শেষ পর্যন্ত ইয়াকুব সাহেবের নামটাই এসেছে। ইয়াকুব সাহেবের নামের সঙ্গে মিলিয়ে ইয়াজা। ঠিক কি ছেলে মানুষই। লিনার মা সুলতানা সন্ধ্যা ৭টা থেকে বাড়ির বারান্দায় এসে দাঁড়াচ্ছেন। উনি অফিস থেকে ফিরতে এত দেরি করছে কেন? এত দেরি তো কখনো হয় না। ঢাকা শহরের অবস্থা ভালো না। ছেলেরাই সন্ধ্যার পর বের হয় না। সেখানে লিনা একটা মেয়ে, ২২ বছর বয়সী, বাচ্চা নেই। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা, পর্ব ১।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।